পাজি ছেলে, হবু বউকে ছাড়া এখনই থাকতে পারছো না? ছোট মা ছাড়ো, লাগছে তো। লাগুক, একটু লাগতেই হবে। বিয়ে না হওয়া পর্যন্ত তুমি তৃপ্তির ধারে কাছেও ঘেঁষতে আসবে না। একান্তে দেখা করা বারণ তোমাদের। না, এমন বলো না ছোট মা। এমনটাই হবে। সুন্দর মতো রুমে যাও। আচ্ছা যাচ্ছি, কানটা তো ছাড়ো। আরবি রহমান কান ছাড়তেই তীব্র তৃপ্তির রুমের দিকে পা বাড়াতে নেয়। আরবি রহমান তীব্রের হাত ধরে ফেলে সেই মুহূর্তে। আরবি রহমান চোখ ছোট ছোট করে বলেন, তোমার রুম তো এদিকে বাবা, ওইদিকে কেন যাচ্ছ তাহলে? তীব্র ওর 32 পাটি দাঁত বের করে জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, আমি ভাবলাম তুমি আমাকে তৃপ্তির রুমে যেতে বলছো, তাই আর কি যাচ্ছিলাম। একটু আগেই না বললাম ওর সাথে একান্ত দেখা করা মানা, তাহলে আবার যাইতে বলবো কেন? যাও, নিজের রুমে যাও। আরবি রহমানের এমন কথায় তীব্র অসহায় ফেস করে তাকান ওনার দিকে, কিন্তু আরবি রহমানের কোনো পরিবর্তন নেই। যদিও অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছেন আরবি রহমান। সেই মুহূর্তে তীব্র আরবি রহমানকে অন্যদিকে ইশারা করে বলে, ওই দেখো ছোট মা, ওখানে কি ওটা? তীব্রের হাত ছেড়ে দিয়ে ওর দৃষ্টি অনুসরণ করে আরবি রহমান যেই তাকান সেদিকে, সেই মুহূর্তে তীব্র আরবি রহমানকে পাশ কাটিয়ে এক ছুটে তৃপ্তির রুমের ভেতর প্রবেশ করে আর ভেতর থেকে দরজা আটকে দেন। চোখের পলকে তীব্রের এমন কাজে আরবি রহমান যেন হা হয়ে যান। এভাবে মাথায় টুপি পরিয়ে তীব্র তৃপ্তির কাছে চলে গেল তা বুঝতেও কিছুটা সময় লাগে তার। পরক্ষণেই বুঝতে পেরে আরবি রহমান তার এত সময় ধরে চেপে রাখা হাসি আর চাপতে পারেন না। হাসতে হাসতে সেই স্থান ত্যাগ করেন উনি। আদিত্যকে কাট কথা শুনিয়ে নূরও নিজের মনে কোনো শান্তি খুঁজে পায় না। অশান্ত মন যেন আরও অশান্ত হয়ে উঠছে। কিন্তু আদিত্যর সামনে গেলে ওর করা বিগত 8টি বছরের অবহেলার প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ে যায় নূরের। তখন পারে না নিজের মধ্যে জমে যাওয়া কড়া অভিমানের দাগগুলোকে ডিঙিয়ে ভালোভাবে আদিত্যের সাথে কথা বলতে। হুট করে মাথা গরম হয়ে যায় আর মুখ দিয়ে নানান উল্টোপাল্টা কথা বেরিয়ে আসতে শুরু করে। সেই মুহূর্তে সেই কথাগুলো বলতে নিজের মধ্যে বাধার সৃষ্টি করতে ব্যর্থ হলেও আদিত্যের আড়ালে চলে আসলে নিজের কাছে নিজেকে ভীষণ অপরাধী মনে করে নূর। ভাবে, খুব বেশি করে ফেলছে না তো সে? আদিত্য অন্যায় করেছে ওর সাথে, এমন চিন্তা করেও নিজে আদিত্যের সাথে অন্যায় করে ফেলছে না তো? অতীত তো অতীতই। অতীত আকার ধরে বর্তমান বা ভবিষ্যৎ নষ্ট করা শোভনীয় নয়। অতীত মনে রেখে বর্তমান চলতে চাইলে তা যে ভালো দিক বয়ে আনে না, সেটাই নিজের মনকে বোঝাতে পারছে না নূর। হঠাৎ ধপ করে দরজা লাগানোর শব্দ হতেই গভীর চিন্তায় ডুবে থাকা তৃপ্তি হালকা কেঁপে উঠে চিন্তার ঘোর থেকে বেরিয়ে আসে। চোখ উঠিয়ে দরজার দিকে তাকাতেই তীব্রকে চোখে পড়ে ওর। কিন্তু কিছু সময় পূর্বেই তো এই বন্ধ রুমে আরবি রহমান ছিল তার কাছে। হঠাৎ তীব্র এলো কোথার থেকে, কী উদ্দেশ্য নিয়ে, সেটা তৃপ্তি বুঝে উঠতে পারছে না। তীব্র তৃপ্তির দিকে ঘুরে তাকাতেই ওর অবাক হওয়া চাহনি ও মুখশ্রী তীব্রের চোখে পড়ে। দুহাতে মাথার চুলগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে ঠোঁটে পাকা হাসি বজায় রেখে তৃপ্তির সন্নিকটে যেতে শুরু করে। তৃপ্তির থেকে তীব্র দূরত্ব আর এক হাতখানেক হবে। সেই মুহূর্তে তৃপ্তি বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে 2 কদম পিছিয়ে যায়। তৃপ্তিকে হঠাৎ পিছিয়ে যেতে দেখে তীব্র সেখানে থেমে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তৃপ্তি ভীত কণ্ঠে তীব্রকে উদ্দেশ্য করে বলে, দেখুন, আমার আমার রুম থেকে বেরিয়ে যান। একজন অবিবাহিতা মেয়ের রুমে এভাবে হুট করে ঢুকে পড়ে দরজা আটকে দিয়ে তার সন্নিকটে আসার চেষ্টা করা ভীষণ দৃষ্টিকটু বিষয়। আমার তাছাড়া আমার বিয়েও ঠিক হয়ে গেছে, তো তাই আপনি এক্ষুনি আমার রুম থেকে বেরিয়ে যান। তৃপ্তিকে হালকাভাবে কাঁপতে দেখে আর আটকে আটকে কথা বলতে দেখে তীব্র ওর ভ্রুযুগল কুঁচকিয়ে নেয় মুহূর্তেই। পরক্ষণেই তৃপ্তির বলা সম্পূর্ণ কথাগুলো শুনে তীব্রের মনে একটা শয়তানি বুদ্ধি আসে, যার দ্বারা সে তৃপ্তিকে আরও একটু ভয় পাইয়ে দিতে পারবে। প্রথম যেদিন তৃপ্তির সাথে ওর দেখা হয়, তখন ওর এই ভীতু মুখশ্রী দেখেই তো ওর মায়ায় গভীরভাবে জড়িয়ে পড়েছিল তীব্র। আবারও
সেই ভীত মুখশ্রী দেখতে হলে নিজের মাথায় ঘুরতে থাকা শয়তানি বুদ্ধিটুকুর বহিঃপ্রকাশ করা তো কোনোভাবেই মিস করতে দেওয়া যায় না। যেমন ভাবনা তেমনি কাজ। তীব্র ওর ঠোঁটের কোণে আবার ডেভিল স্মাইল ফুটিয়ে তুলে তৃপ্তির নিকট এগিয়ে যেতে শুরু করে। তীব্রের এমন কাজে তৃপ্তি তো আরও ভয় পেয়ে যায়। তীব্র যতই তৃপ্তির নিকট এগিয়ে আসছে, তৃপ্তিও ততই পেছনের দিকে পিছিয়ে যেতে শুরু করে। পিছোতে পিছোতে ধপ করে দেওয়ালের সাথে ওর পিঠ ঠেকে যায়। এবার তো আর পিছনোর উপায় নেই। এদিকে তীব্রও ওর নিকট এগিয়ে আসা থামাচ্ছে না। তীব্র আর তৃপ্তির মাঝে এখন দূরত্ব মাত্র টাকর দুয়েক হবে। তৃপ্তি ভয়ে নিজের চোখ মুখ খিঁচে বন্ধ করে নেয়। তৃপ্তির মুখশ্রী অবস্থা এমন দেখে তীব্র ঠোঁট টিপে হাসছে। তৃপ্তির আরও সন্নিকটে এসে ওর ডান পার্শ্বের দেওয়ালে নিজের বাম হাত থেকে কিছু সময় ওর মুখশ্রী পানে নিষ্পলক দৃষ্টি স্থির করে রাখে। তৃপ্তির নাকে তীব্রের কড়া পারফিউমের গন্ধ এসে বিঁধছে, আর ওর গরম নিঃশ্বাসও তৃপ্তির মুখ জুড়ে আছড়ে পড়ছে, যার দরুন তৃপ্তির নিঃশ্বাস জোরালো হয়ে আসছে। পরক্ষণেই তীব্র তৃপ্তির বাম কানের কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমি আবরার রহমান তীব্র, তোমার হবু স্বামী। তাই তোমার সাথে একান্তে কম বেশি কথা বলার রাইট আছে আমার। ভাবলে কি করে আমি থাকতে তোমার বিয়ে অন্য কোথাও অন্য কোনো পুরুষের সাথে হবে? তুমি শুধু আমার বউ হবে, একান্তই আমার নিজস্ব সম্পত্তি হবে তুমি। তোমার এই ভীত মুখশ্রীকে বিয়ের আগে বারংবার আমার সামনে প্রকাশ করো না গো বউ। কন্ট্রোল হারিয়ে যদি বিপরীত কিছু করে বসি, তার দায় কিন্তু তোমার উপরেই বর্তাবে। এতটুকু বলে তীব্র তৃপ্তির নিকট থেকে সরে এসে বিছানায় আয়েশ করে বসে পড়ে। তীব্রর প্রতিটি কথায় তৃপ্তি কেঁপে কেঁপে উঠছিল। হঠাৎ আর ওর পারফিউমের কড়া গন্ধের পাশাপাশি গরম নিঃশ্বাস আর অনুভব করতে না পেরে পিটপিট করে চোখ মিলে তাকায় তৃপ্তি। নিজের সামনে তীব্রকে না দেখতে পেয়ে বাম পার্শ্বে দৃষ্টি নিক্ষেপ করে। তীব্রকে বিছানায় বসে বসে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে দেখে। দুজনের চোখাচোখি হতেই তীব্র তৃপ্তিকে একটা চোখ টিপ দেয়। তৃপ্তি মুহূর্তেই যেন হাঁ হয়ে যায়। পরক্ষণেই চোখ ছোট ছোট করে তীব্রকে আরেক পলক দেখে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজা দুপাল্লা খুলে দিয়ে আবারও তীব্রের দিকে ঘুরে দাঁড়ায় তৃপ্তি। তারপর তীব্রকে ইশারায় রুমের বাইরে যেতে বলে, কিন্তু তীব্র তৃপ্তির কথায় পাত্তা দেয় না। তৃপ্তি ওর ভ্রু কুটিয়ে নেয়, কিঞ্চিত রাগের বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েও ব্যর্থ হয়। তীব্রকে সে ঘর থেকে বের করতে পারে না। পরক্ষণেই তৃপ্তি দ্রুত পায়ে তীব্রের নিকট এসে দাঁড়িয়ে ওর বলিষ্ঠ হাত নিজের চিকন হাতের বাঁধনে নিয়ে টানতে শুরু করে। তৃপ্তির এমন কাজে তীব্র এবার শব্দ করেই হাসতে শুরু করে। তীব্রকে হাসতে দেখে তৃপ্তি ওর হাত ছেড়ে দিয়ে অসহায়ের মতো ফেস রিয়াকশন দেয়। তারপর ধীর কণ্ঠে বলে, যান আমার রুম থেকে দয়া করে। বাবা, ছোট মা বা অন্য যে কেউ দেখে ফেললে খারাপভাবে নেবে বিষয়টা। তৃপ্তির এমন মুখ দেখে তীব্র ওর হাসি থামিয়ে দেয়। তারপর বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে নিজের ডান হাত তৃপ্তির মুখের সামনে বাড়িয়ে আবারও ওর নাক দু আঙ্গুল দ্বারা টেনে দেয়। সঙ্গে সঙ্গে তৃপ্তি হালকা ব্যথা অনুভব করে ওর নাকে হাত দেয়। তীব্র মিটিমিটি হাসতে হাসতে তৃপ্তির রুম ত্যাগ করে। তীব্রকে চলে যেতে দেখে তৃপ্তি একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে নাকে হাত বুলাতে বুলাতেই বিছানার ওপর বসে পড়ে আর বিড়বিড়িয়ে বলে, যখনই সামনে আসবে আমার নাকের দফা রফা করে দিয়ে যাবে। বলি, আমার নাকটা কি সরকারি সম্পদ পেয়েছে? হ্যাঁ, ইচ্ছে করলো আর এভাবে টেনে দিয়ে চলে গেল। উফ, আমার নাক! আল্লাহ, কোন মুসিবতে ফেললে তুমি আমাকে? আমার জন্য আর কোনো ছেলে খুঁজে পেলে না তুমি? এই সাদা নাইজেরিয়ান বাদরের বউ হতে হবে আমায়? এক্ষুনি যে জ্বালাতন করে বিয়ের পর আমার কি অবস্থা হবে তা তো ভেবে পাওয়ার মুশকিল। সব কিছু শান্তভাবেই এগোচ্ছে। আরবি রহমান জাবেদ ইসলামের সাথে কথা বলে তীব্র আর তৃপ্তির বিয়ের দিন তারিখ চূড়ান্ত করে নিয়েছেন। তীব্র তার মায়াবিনীর সাথে খুনসুটিতে মেতে প্রতিটা দিন পার করছিল। তীব্রের এই খুনসুটিগুলোকে তৃপ্তি ওর ভালো লাগার একটি অংশ হিসেবে নিয়েছে। ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করেছে। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে এলো। সকাল থেকে সকলেই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তৃপ্তিদের বাড়িতে আয়োজনের যেন কোনো রকম ত্রুটি না থাকে সে বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখছেন জাবেদ ইসলাম, রাজীব দুজনে মিলে।
রাবিয়া বেগম আর রেজিয়াকে সকলের সাথে তাল মিলিয়ে কাজ করতে দেখে, স্বাচ্ছন্দ্যের সাথে তীব্র তৃপ্তির বিয়েকে মেনে নিতে দেখে সকলে খুশি হলেও আরবি রহমান মন থেকে সন্তুষ্ট হতে পারছেন না। নিজের একমাত্র ছেলের বিয়ের জন্য রহমান মঞ্জিলে তাকে উপস্থিত থাকতে হবে। তৃপ্তিদের বাড়িতে থেকে বিয়ের আগের দিন রাতেই রহমান মঞ্জিলে চলে গিয়েছেন তিনি। কিন্তু মনের কোণে একটা অজানা চিন্তার ভাঁজ কিছুতেই কাটিয়ে উঠতে পারেননি জন্য রাবিয়া বেগম আর রেজিয়াকে সব সময় নজরে নজরে রাখতে পারবে এবং আপডেট নিউজ আরবি রহমানকে দিতে পারবে এমন কয়েকজনকে ঠিক করে তৃপ্তিদের বাড়িতে রেখে গিয়েছেন তিনি নিজ বাড়িতে যাওয়ার পূর্বে। আরহাম রহমানও দুদিন আগে বাংলাদেশ ব্যাক করেছেন লন্ডন থেকে। আরবি রহমান আর আরহাম রহমান দুজনে মিলে খেয়াল রেখেছেন খুব দ্রুততার সাথে রহমান মঞ্জিলের ডেকোরেশনের কাজ সম্পন্ন করতে। বিয়ের অনুষ্ঠান সন্ধ্যের পর শুরু হবে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তীব্রের ইচ্ছা অনুযায়ী তৃপ্তিকে কালো রঙের বেনারসি পরানো হয়েছে। ফর্সা মুখশ্রীতে হালকা মেকআপ চিকচিক করছে, হালকা গোলাপি রঙের লিপস্টিক। তৃপ্তি ওর চুল বের করতে নারাজ হওয়ায় ভারী কাজ করা হিজাব পরিয়ে দিয়েছে। সাজ সম্পন্ন হওয়ার পর সব মিলিয়ে নজর কাড়া সুন্দরী মনে হচ্ছে তৃপ্তিকে। সেই মুহূর্তে হুড়মুড়িয়ে তৃপ্তির রুমে প্রবেশ করে রাবিয়া বেগম। উনি তৃপ্তির সন্নিকটে এসে ওর থুতনিতে হাত দিয়ে বলে, মাশাল্লাহ, অসম্ভব সুন্দর লাগছে আমার তৃপ্তি মাকে, কারণ নজর যেন না লাগে। তৃপ্তি লজ্জামাখা হাসি দেয় শুধু প্রত্যুত্তরে। রাবিয়া বেগম আদেশ স্বরূপ রুমে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলে, তোমাদের সাজানোর কাজ শেষ, এখন রুমের বাইরে যাও দেখি। আমার মেয়ের সাথে একান্তে কিছুটা সময় কাটাতে দাও। আজ আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে, বাবার বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে। আমি নিরালয়ে কিছুটা সময় কাটাতে চাই আমার মেয়ের সাথে। রাবিয়া বেগমের আদেশ স্বরূপ কথা শুনে বাধ্যের ন্যায় রুমের ভেতর উপস্থিত থাকা সকলে বাইরে চলে যায়। সকলে চলে যেতেই একটা ট্রে হাতে রুমের ভেতর প্রবেশ করে রেজিয়া। রেজিয়ার ঠোঁট প্রসারিত করা এক অন্যরকম হাসি। রেজিয়াও তৃপ্তির সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়ে। রাবিয়া বেগম রেজিয়ার হাতে থাকা ট্রেটার ওপর রাখা একটা বাটি নিজের হাতে নেন। রাবিয়া বেগম পায়েসের বাটিটা হাতে নিতে তৃপ্তির চোখ যায় বাটিতে রাখা নলেন গুড়ের পায়েসের ওপর, যার ওপর দিয়ে হালকা সর জমেছে, যা দেখে বোঝাই যাচ্ছে পায়েসটা কিছু সময় পূর্বেই বানানো হয়েছে। রেজিয়াও তৃপ্তির সন্নিকটে এসে দাঁড়িয়ে পড়ে। রাবিয়া বেগম রেজিয়ার হাতে থাকা ট্রেটার ওপরে রাখা একটা বাটি নিজের হাতে নেন। রাবিয়া বেগম পায়েসের বাটিটা হাতে নিতে তৃপ্তির চোখ যায় বাটিতে রাখা নলেন গুড়ের পায়েসের ওপর, যার ওপর দিয়ে হালকা সর জমেছে, যা দেখে বোঝাই যাচ্ছে পায়েসটা কিছু সময় পূর্বেই বানানো হয়েছে। রেজিয়া ট্রেটা বেডসাইড টেবিলের ওপর রেখে তৃপ্তির পাশে বসে পড়ে। রাবিয়া বেগম তৃপ্তির মুখের সামনে বাটিটি এনে চামচ দিয়ে পায়েস উঠিয়ে আদুরে কণ্ঠে বলেন, সারা জীবন ধরে তো তোরে শুধু যন্ত্রণাই দিয়া গেলাম রে মা, কখনো একটু ভালোবাসাও দিইনি। এই নিয়ে তোর মনে হয়তো অনেক রাগ আক্ষেপ জমে আছে। তুই আমাদের কত ভালোবাসিস তা বুঝতে আমরা সকলেই বড্ড দেরি করে ফেললাম রে মা। এখন যদিও নিজের ভুল বুঝতে সক্ষম হলাম, আর এখনই তোর বিয়ে হয়ে যাচ্ছে, মন ভরে তোকে আদর করব, ভালোবাসা দিব, তার হলো কোথায়? যাই হোক, মনে কোনো আক্ষেপ রাখিস না রে তৃপ্তি। আমি তো তোর ছোট মা, আর রাজীব তোর বড় ভাই, তাই সব কিছু ভুলে যা। আমরা আবার সুন্দরভাবে থাকতে চাই। তোর প্রতি আর কখনো কোনো অন্যায় করব না। এই পায়েসটুকু আমি তোর জন্য নিজের হাতে বানিয়েছি, তোকে নিজের হাতে খাইয়ে দিতে চাই। খেয়ে নে মা, তাহলে বুঝবো তোর মনে আমার জন্য কোনো রাগ পোষা থাকবে না। রাবিয়া বেগমের এমন আদুরে ভালোবাসা মাখা কথা শুনে তৃপ্তির চোখ জোড়া ছলছল করে ওঠে। এটাই তো এতগুলো বছর ধরে মনে মনে চেয়ে এসেছিল সে।
যে তার ছোট মা বড় ভাই বোনেরা যেন তার সাথে সৎ মা ভাই বোনের মতো আচরণ না করে, একটু ভালোবাসা দেয়। আজ অবশেষে ওর সেই ইচ্ছে পূরণ হলো। তৃপ্তি খুশি মনে রাবেয়া বেগমের হাতে ওঠানো পায়ে সম্পূর্ণ শেষ করে দেয়। রেজিয়া হাসি মুখে পানির গ্লাস এগিয়ে দেয়। তৃপ্তি হাস্যোজ্জ্বল মুখে পানির গ্লাসটি হাতে নিয়ে তাও শেষ করে। এরপর রাবেয়া বেগম রেজিয়াকে উদ্দেশ্য করে বলে, ব্যাগটা নিয়ে আয় তো জলদি, যে ওড়নাটা আমি তৃপ্তি মায়ের জন্য কিনেছিলাম আজ পরবে বলে। রাবেয়া বেগমের এমন কথায় তৃপ্তি উৎসুক দৃষ্টিতে তাকায় রাবেয়া বেগমের দিকে। রেজিয়া বসা অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে রাবেয়া বেগমের রুমে গিয়ে কিছুক্ষণের মধ্যেই একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আবারও তৃপ্তির রুমে প্রবেশ করে। রেজিয়া ওর হাতে থাকা শপিং ব্যাগটার ভেতর থেকে একটা খয়েরি রঙের ভীষণ সুন্দর নকশা করা ওড়না বের করে রাবেয়া বেগমের হাতে দেয়। রাবেয়া বেগম ওড়নাটা তৃপ্তির সামনে মেলে ধরে বলে, পছন্দ হয়েছে রে মা, দেখ তো। তৃপ্তি আবেগে আপ্লুত হয়ে বলে, তুমি এই প্রথম ভালোবেসে আমার জন্য কিছু কিনেছো, সেটা আমার পছন্দ না হয়ে পারে বলো ছোট মা? তৃপ্তির কথার প্রত্যুত্তরে রাবেয়া বেগম স্মিত হাসলেন। তারপর উঠে দাঁড়িয়ে ওড়নাটা তৃপ্তির মাথায় পরিয়ে দিলেন এবং ওড়নাটা দিয়ে সম্পূর্ণ মুখশ্রী সহ গলার নিচ পর্যন্ত ঢেকে দেন আর বলেন, যেহেতু হিজাব বেঁধেছিস তাই ওড়না দিয়ে তোর মুখশ্রীটাও ঢেকে দিলাম, যেন কেউ নজর না লাগাতে পারে। আর একটা কথা, নিজের সৌন্দর্য শুধু স্বামীকেই দেখানো উচিত। তোর বিয়ের অনুষ্ঠানে অনেক লোকজন এসেছে, পরপুরুষেরা তোকে দেখুক, গভীরভাবে পর্যবেক্ষণ করুক, তা আমিও চাই না রে মা। তারপরেও তুই যদি চাস মুখ খোলা রাখতে তো রাখ। রাবেয়া বেগমের এমন কথায় তৃপ্তি বলে, তোমার চিন্তা ভাবনা একদম সঠিক ছোট মা, আমার কোনো আপত্তি নেই, ঘোমটা টানানোই থাক। কিছু সময় পূর্বেই আরবি রহমান আরহাম রহমান তীব্রকে নিয়ে তৃপ্তিদের বাড়িতে এসেছে। ড্রয়িং রুমেই তীব্রের বসার জন্য ব্যবস্থা করেছেন জাবেদ ইসলাম। সোফায় বেশ আয়েশের সঙ্গে বসে বারংবার সিঁড়ির ওপরের ঘরের দিকে আর চোখে তাকাচ্ছে তীব্র। চঞ্চল দৃষ্টি আর মন তার মায়াবতী মায়াবিনীর বিয়ের সাজে সাজানো রূপ দেখবে বলে ব্যাকুল হয়ে উঠছে। আরবি রহমান নিজে তৃপ্তির খোঁজ নিতে পা বাড়াতে নিলে দেখতে পায় রাবেয়া বেগম কালো বেনারসি পরিহিত খয়েরি রঙের ভারী কাজ করা ওড়না দ্বারা মুখমণ্ডল সহ গলার সম্পূর্ণ অংশ আড়াল করা একজনকে ধরে ধরে সিঁড়ি বেয়ে নিচে নামিয়ে আনছেন। তীব্র চোখ তুলে সিঁড়ির দিকে তাকায়। বেনারসিটি চিনতে পেরে বুঝতে পারে তার মায়াবতী মায়াবিনী অবশেষে পুরোপুরিভাবে তার সম্পত্তি হতে আসছে তারই কাছে। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে ওঠে তীব্রর। সম্পূর্ণ সিঁড়ি ভেঙে নিচে নামার পরও তৃপ্তির এলোমেলো হাঁটার ধরন আরবি রহমানের তীক্ষ্ণ নজর থেকে এড়িয়ে যেতে পারেনি। পরক্ষণে নিজের মনকে শান্ত করে এটা ভেবে যে লম্বা ঘোমটা দিয়েছে, পাশাপাশি এত ভারী বেনারসি পড়েছে, তাই হয়তো হাঁটতে গিয়ে পা এমন এলোমেলো করে ফেলছে তৃপ্তি। কিন্তু রাবেয়া বেগমকে এত সহজ আর হাস্যোজ্জ্বলভাবে বিয়েতে উপস্থিত হতে দেখে অবাক না হয়ে পারেন না আরবি রহমান। নিজের চারপাশটা একবার পর্যবেক্ষণ করে দেখেন এখানে কোথাও রাজিয়ার উপস্থিতি নেই। ইশারায় ডাকেন একজনকে, যিনি এখানে রাবেয়া বেগম আর রেজিয়াকে নজরে রাখার দায়িত্বে ছিলেন। আরবি রহমান তাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলেন, রেজিয়া কোথায় আছে খুঁজে দেখো আর আমায় ইনফর্ম করো জলদি। লোকটি তৎক্ষণাৎ রেজিয়াকে খুঁজতে চলে যায়। রাবেয়া বেগম তৃপ্তিকে ধরে তীব্রের পাশে বসিয়ে দেন। তীব্র নিজের মধ্যে কেমন যেন অদ্ভুত অনুভূতি বুঝতে পারছে। তৃপ্তিকে নিজের পাশে বসতে দেখেও ওর অশান্ত মন শান্ত হচ্ছে না দেখে তীব্র নিজের মধ্যে অস্বস্তি বোধও করে। কিন্তু কেন এমন হচ্ছে হঠাৎ তা বুঝতে পারে না সে। সকলের আড়ালে তৃপ্তির হাত ধরে সে, কিন্তু হাত ধরতেই তীব্র কারেন্ট শক খাওয়ার মতো করে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। কাউকে কিছু না বলে তীব্র মাথায় থাকা ঘোমটাটি একটানে খুলে ফেলে। কিন্তু এই মুহূর্তে যা দেখতে পায় সকলে, তা দেখার জন্য কেউই প্রস্তুত ছিল না। তীব্রের চোখ যেন অগ্নির ন্যায় লাল বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে।